পানের ডিবা নাই, একখানা ছোট রেকাবিতে পান আনিয়াছে। ছেলেটি দেখিল চুন নাই রেকাবিতে, লাজুক মুখে বলিল, একটু চুন দিয়ে যাবেন। টেপির সারা দেহ লজ্জার আনন্দে কেমন যেন শিহরিয়া উঠিল। তাহার প্রথম কারণ, তাহার প্রতি সম্ভ্রমসূচক ক্রিয়াপদের ব্যবহার এই হইল প্রথম। জীবনে ইতিপূর্বে তাহাকে কেহ আপনি আজ্ঞে করিয়া কথা বলে নাই। দ্বিতীয়ত কোনো অনাত্মীয় তরুণ যুবকও তাহার সহিত ইতিপূর্বে কথা বলে নাই। বলে নাই কি একেবারে? গায়ের রামুদা, গোপালদা, জহরদা ইহারাও তাহার সঙ্গে তো কথা বলিত, কিন্তু তাহাতে এমন আনন্দ তাহার হয় নাই তো কোনো দিন। চুন আনিয়া রেকাবিতে রাখিয়া বলিল, এতে হবে? খুব হবে। তা কইখানে নেই, এক গ্লাস জল দিয়ে যাবেন। টেপির বেশ লাগিল ছেলেটিকে। কথাবার্তার ধরন যেমন ভালো, গলার সুরটিও তেমনি মিষ্টি। যখন জলের গ্লাস আনিল, তখন ইচ্ছে হইতেছিল ছেলেটি তাহার সঙ্গে আর একবার কিছু বলে, কিন্তু ছেলেটি এবার আর কিছু বলিল না। টেপি জলের গ্লাস নামাইয়া রাখিয়া চলিয়া গেল। আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি সামাজিক উপন্যাস, আদর্শ হিন্দু হোটেল। উপন্যাসটির প্রকাশকাল 1940। এই উপন্যাসে ইংরেজ সময়ের পটভূমিতে লেখক তৎকালীন ব্রাহ্মণ সমাজের একজন রাঁধুনি বামুন হাজারী ঠাকুরের জীবন কথা সুনিপুণভাবে তুলে ধরেছেন। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে শুনতে থাকুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আদর্শ হিন্দু হোটেল। আজকে শুনবেন গল্পটির চতুর্থ পর্ব। বেজু চক্রবর্তী হোটেলের অনুকরণের সামনেই গদির ঘর। সেখানে বংশী ঠাকুরের ভাগ্নে সেই ছেলেটি কাঠের বাক্সের ওপর খাতা ফেলিয়া খরিদ্দারগণের আনাগোনার হিসেব রাখিতেছে। ভিতরে রান্না করিতেছে বংশী ও হাজারি। বেজু চক্রবর্তীর হোটেলের মতনই 3টি শ্রেণী করা হইয়াছে। সেই রকম টিকিট কিনিয়া ঢুকিতে হয়। তা নিতান্ত মন্দ নয়। খুলিবার দিন দুপুরের খরিদ্দার হইল ভালোই। বংশী খাইবার ঘরে ভাত দিতে আসিয়া ফিরিয়া গিয়া হাজারিকে বলিল, টাটকেলাস 30 খানা, প্রথম দিনে হোককে যথেষ্ট হয়েছে, ওবেলা মাংস লাগিয়ে দাও। বহুদিনের বাসনা ঠাকুর রাধাবল্লভ পূর্ণ করিয়াছেন। হাজারি এখন হোটেলের মালিক। বেচু চক্রবর্তীর সমান দরের লোক সে আজ। অত্যন্ত ইচ্ছা হইল যত জানাশোনা পরিচিত লোক যে যেখানে আছে সকলকেই কথাটা বলিয়া বেড়ায়। মনের আনন্দ চাপিতে না পারিয়া বৈকালে কুসুমের বাড়ি গিয়া হাজির হইল। কুসুম বলিল, কেমন চলল হোটেল জ্যাঠামশাই? বেশ কদ্দের পাচ্ছি। আমার বড্ড ইচ্ছে তুমি একবার এসে দেখে যাও। তুমি তো অংশীদার। যাব এখন, কাল সকালে যাব। আপনার মনিব কি বললে? রেগে কাই, ও মাসের মাইনে দেয়নি। না দিগ্গে, সত্যি বলছি কুসুম্মা, আমার বয়স কেবল 48 হয়েছে। আমার যেন মনে হচ্ছে আমার বয়স 15 বছর কমে গিয়েছে। হাতে পায়ে বল এসেছে কত। তুমি আর আমার অতসীমা, তোমরা আর জন্মে আমার কি ছিলে জানি না। তোমাদের কুসুম বাধা দিয়া বলিল, আবার ওইসব কথা বলছেন জ্যাঠামশাই? আমার টাকা দিয়েছি সুদ পাবো বলি। এ তো ব্যবসায় টাকা ফেলা। টাকা কি তরঙ্গের মধ্যে থেকে আমার স্বর্গে পিদিম দিত? বলিনি আমি আপনাকে? তবে হ্যাঁ, আমাদের বাবুর মেয়ের কথা যা বললেন সে দিয়েছে বটে কোনো খাই না করি। তার কথা 1000বার বলতে পারেন। তার বিয়ের কি হলো? সামনের সোমবার বিয়ে, চিঠি পেয়েছি, যাচ্ছি ওদিন সকালে।
আমার কাকার সঙ্গে যদি দেখা হয় তবে টাকা কড়ির কথা যেন বলবেন না সেখানে। তোমাকে শিখিয়ে দিতে হবে না মা, যতবার দেখা হয়েছে তোমার নামটি পর্যন্ত কখনো সেখানে ঘুণাক্ষরে উচ্চারণ করিনি। আমারও বাড়ি এরশোলা, আমায় তোমার কিছু শেখাতে হবে না। কথা মতো পরদিন সকালে কুসুম হোটেল দেখিতে গেল। সে দুধ দই লইয়া অনেক বেলা পর্যন্ত পাড়ায় পাড়ায় বেড়ায়। তাহার পক্ষে ইহা আশ্চর্যের কথা কিছুই নহে। হাজারি তাহাকে রান্নাঘরে যত্ন করিয়া বসাইতে গেল, সে কিন্তু দোরের কাছে দাঁড়াইয়া রহিল। বলিল, আমি গুরু ঠাকুরন কিছু আসেনি যে আসন পেতে যত্ন করে বসাতে হবে। হাজারি বলিল, তোমারও তো হোটেল কুসুম্মা, তুমি এর অংশীদারও বটে, মহাজনও বটে। নিজের জিনিস ভালো করে দেখো, শোনো, কি হচ্ছে না হচ্ছে তদারক করো, এতে লজ্জা কি? বংশী, চিনে রাখো একজন অংশীদার। এ কথায় কুসুম খুব খুশি হইল, মুখে তাহার আহ্লাদের চিহ্ন ফুটিয়া উঠিল। এমন একটা হোটেলের সে অংশীদার ও মহাজন, এ একটা নতুন জিনিস তাহার জীবনে। এভাবে ব্যাপারটা বোধহয় ভাবিয়া দেখে নাই। হাজারি বলিল, আজ মাছ রান্না হয়েছে, বেশ পাকা রুই। তুমি একটু বসো মা, মুড়োটা নিয়ে যাও। না না জ্যাঠামশাই, ওসব আপনাকে বারণ করে দিচ্ছি না। সকলের মুখ বঞ্চিত করে আমি মাছের মুড়ো খাবো? বেশ মজার কথা। আমি তোমার বুড়ো বাবা, তোমাকে খাইয়ে আমার যদি তৃপ্তি হয়, কেন খাবে না বুঝিয়ে দাও। হোটেলের চাকর হাঁকিল, থার্ড ক্লাস 3 থালা। হাজারি বলিল, খদ্দের আসছে, বসো মা একটু, আমি আসছি। বংশী, ভাত বেড়ে ফেলো। আসিবার সময় কুসুম সলজ্জ সংকোচের সহিত হাজারির দেওয়া 1 কাশি মাছ তরকারি লইয়া আসিল। 1 বছর কাটিয়া গিয়াছে। হাজারি এরশোলা হইতে গরুর গাড়িতে রানাঘাট ফিরিতেছে, সঙ্গে টেপির মা, টেপি ও ছেলে মেয়ে। তাহার হোটেলে কাজ আজকাল খুব বাড়িয়া গিয়াছে, রানাঘাটে বাসা না করিলে আর চলে না। টেপির মা বলিল, আর কতটা আছে হ্যাগা? ওই তো সেগুন বাগান দেখা দিয়েছে, এইবার পৌঁছে যাব। টেপি বলিল, বাবা, সেখানে নাইব কোথায়? পুকুর আছে না গাং? গাং আছে, বাসায় টিউবকল আছে। টেপির মা বলিল, তাহলে তো জল টানতে হবে না পুকুর থেকে, বেঁচে যাই। ইহারা কখনো শহরে আসে নাই। টেপির মার বাপের বাড়ি এরশোলার 2 ক্রোশ উত্তরে মনিরামপুর গ্রামে। জন্ম সেখানে, বিবাহ এরশোলায়। শহর দেখিবার একবার সুযোগ হইয়াছিল অনেক দিন আগে। অগ্রহায়ণ মাসে গ্রামের মেয়েদের সঙ্গে একবার নবদ্বীপে রাস দেখিতে গিয়াছিল। হোটেলের কাছেই একখানা একতলা বাড়ি পূর্ব হইতে ঠিক করা ছিল। টেপির মা বাড়ি দেখিয়া খুব খুশি হইল। চিরকাল খড়ের ঘরে বাস করিয়া অভ্যাস, কোঠা ঘরে বাস এই তাহার প্রথম। কখানা ঘর গা? রান্নাঘর কোন দিকে? কই তোমার সেই টিউকল দেখি, জল বেশ ওঠে তো। ওরে টেপি, গাড়ির কাপড়গুলো আলাদা করে রেখে দে এক পাশে, ওসব নিয়ে সৃষ্টি সোয়া নেপা করো না যেন। বস্তার মধ্যে থেকে একটি গটি আগে বের করে দাও না গো, 1 গটি জল আগে তুলে নিয়ে আসি। একটু পরে কুসুম আসিয়া ঢুকিয়া বলিল, ও জেঠিমা, এলেন সব? বাসা পছন্দ হয়েছে তো? টেপির মা কুসুমকে চেনে, গ্রামে তাহাকে কুমারী অবস্থা হইতেই দেখিয়াছে। বলিল, এসো মা কুসুম, এসো এসো, ভালো আছো তো? এসো এসো, করলে নখ। হোটেলের চাকর রাখাল এই সময় আসিল। তাহার পিছনে মুটের মাথায় 1 বস্তা পাথুরে কয়লা। হাজারিকে বলিল, কয়লা কোন দিকে নামাবো বাবু? হাজারি বলিল, কয়লা আনলি কেন রে? তোকে যে বলে দিলাম কাঠ আনতে, এরা কয়লার আঁচ দিতে জানে না। কুসুম বলিল, কয়লার উনুন আছে, আমি আজ দিয়ে দিচ্ছি। আর শিখে নিতে হবে তো জেঠিমাকে, কয়লা সস্তা পড়বে কাঠের চেয়ে এই শহর বাজার জায়গায়। আমি একদিনে শিখিয়ে দেব জেঠিমাকে। রাখাল কয়লা নামাইয়া বলিল, বাবু, আর কি করতে হবে এখন? হাজারি বলিল, তুই এখন যাস নে, জল টলগুলো তুলে দিয়ে জিনিসপত্র গুছিয়ে রেখে তবে যাবি। হোটেলের বাজার এসেছে? এসেছে বাবু। তা থেকে এবেলার মতো মাছ তরকারি 4-5 জনের মতো নিয়ে আয়, ওবেলা আলাদা বাজার করলে হবে। আগে জল তুলে দে দেখি।
টেপির মা বলিল, ও কে গা? ও আমাদের হোটেলের চাকর, বাসায়ও কাজ করবে বলে দিয়েছি। টেপির মা অবাক হইল, তাহাদের নিজেদের চাকর, সে আবার হাজারিকে বাবু সম্বোধন করিতেছে। এসব ব্যাপার এতই অভিনব যে বিশ্বাস করা শক্ত। গ্রামের মধ্যে তাহারা ছিল অতি গরিব গৃহস্থ। বিবাহ হইয়া পর্যন্ত বাসন মাজা, জল তোলা, খাড় কাচা, এমনকি ধান ভানা পর্যন্ত সর্বরকম গৃহকর্ম সে একা করিয়া আসিয়াছে। মাস 4-5 হইলেও দুটি সচ্ছল অন্নের মুখ সে দেখিয়া আসিতেছে, নতুবা আগে আগে পেট ভরিয়া দুটি ভাত খাইতে পাওয়াও সবসময় ঘটিত না। আর আজ একই ঐশ্বর্যের দ্বার হঠাৎ তাহার সম্মুখে উন্মুক্ত হইয়া গেল। কোঠাবাড়ি, চাকর, কলের জল, এসব স্বপ্ন না সত্য? রাখাল আসিয়া বলিল, দেখুন তো মা, এই মাছ তরকারিতে হবে না আর কিছু আনবো? বড় বড় পোনা মাছের দাগা 10-12 খানা। টেপির মা খুশির সহিত বলিল, না বাবা, আর আনতে হবে না, ওখানে রাখো, ওগুলো কুটে দেই মা। মাছ কুটিয়াও দিতে চাই যে, এই সৌভাগ্যও তাহার অদৃষ্টে ছিল। হাজারি বলিল, আগে জল তুলে দে, তারপর কুটবি, এখন আগে সব নেই নেই। কুসুম কয়লার উনুনে আঁচ দিয়া আসিয়া বলিল, জেঠিমা, আপনিও নিয়ে নিন, ততক্ষণে আজ ধরে যাক। বেলা প্রায় 11টা বাজে, রান্না চড়িয়ে দেবার আর দেরি করবার দরকার কি? আমি এবার যাই। টেপির মা বলিল, তুমি এখানে এবেলা কাবে কুসুম? কুসুম ব্যস্তভাবে বলিল, না না, আপনারা এলেন তেতে পড়ে এই দুপুরের সময়, এখন কোনো রকমের দুটো ঝোল ভাত রেঁধে আপনারা এবেলা খেয়ে নিন, তার মধ্যে আবার আমার খাওয়ার হাঙ্গামায়। কিছু হাঙ্গামা হবে না, তুমি নাকে যেতে পারবে না। ভালো বেগুন এনেছি গা থেকে, তোমাদের শহরে তেমন বেগুন মিলবে না। বেগুন পোড়াবো এখন, বাপের বাড়ির বেগুন খেয়ে যাও, আজ কাল শুটকে যাবে। হাজারি স্নান সারিয়া বলিল, আমি একবার হোটেলে চললাম, তোমরা রান্না চাপাও, আমি দেখে আসি। আধ ঘন্টা পরে হাজারি ফিরিয়া দেখিল, টেপি ও টেপির মা দুজনে উনুনে পরিত্রাহী ফু পাড়িতেছে। আজ নামিয়া গিয়াছে, তখনও মাছের ঝোল বাকি। টেপির মা বিপন্ন মুখে বলিল, ওগো, এই আবার কি হলো? উনুন যে নিবে আসছে, কি করি এখন? কুসুম বাড়িতে স্নান করিতে গিয়াছে, রাখাল গিয়াছে হোটেলে, কারণ এই সময় সেখানে খরিদ্দারের ভিড় অত্যন্ত। এবেলা অন্তত 100 জন খায়। বেচুচক্কতি ও যদুবারজ্যের হোটেল কানা হইয়া পড়িয়াছে। হাজারি নিজের হাতে রান্না করে, তাহার রান্নার গুণে রেলবাজারের যত খরিদ্দার সব ঝুঁকিয়াছে তাহার হোটেলে। 3 জন ঠাকুর ও 4 জন চাকরে হিমশিম খাইয়া যায়। ইহারা কেহই কয়লার উনুনে আঁচ দেওয়া দূরের কথা, কয়লার উনুনই দেখে নাই। আজ কমিয়া যাইতে বিষম বিপদে পড়িয়া গিয়াছে। ইহাদের অবস্থা দেখিয়া হাজারির হাসি পাইল, বলিল, শেখো, পাড়াগে ভূত হয়ে কতকাল থাকবে? চলো দেখি, এর ওপর আর 4টি কয়লা দিতে হয়, এই দেখিয়ে দেই। টেপির মা বলিল, আর তুমি বড় শহুরে মানুষ, তবুও যদি এরোশোলা বাড়ি না হতো। আমি আজ 7 বছরই রানাঘাটে রেলবাজারে আছি, আমাকে পাড়াগায় বলবে কে? ও কথা তুলে রাখো গেছি কে। টেপি বলিল, বাবা, এখানে টকি আছে, তুমি দেখেছ? হাজারি 20 হাত জলে পড়িয়া গেল। টকি বায়োস্কোপ এখানে আছে বটে, কিন্তু বায়োস্কোপ দেখার শখ কখনো তাহার হয় নাই। কিন্তু টেপি আধুনিকা, এরোশোলায় থাকিলে কি হয়? বাংলার কোন পাড়াগায়ে আধুনিকতার ঢেউ যায় নাই? বিশেষত অতসী তার বন্ধু, অতসীর কাছে অনেক জিনিস সে শুনিয়াছে বা শিখিয়াছে, যাহা তাহার বাবা জানেও না, মা তো নয়ই। টেপির মা বলিল, টকি কি গা? হাজারি আধুনিক হইবার চেষ্টায় গম্ভীরভাবে বলিল, ছবিতে কথা কয়, এই দেখেছি অনেকবার, দেখব না কেন? বলিয়া তাচ্ছিল্যের ভাবে সবটা উড়াইয়া দিবার চেষ্টা করিতে গেল। কিন্তু টেপি পরক্ষণেই জিজ্ঞাসা করিল, কি পালা দেখিছিলে বাবা? পালা? তা কি আর এখন মনে আছে? লক্ষণের শক্তিশাল বোধ হয়।
হ্যাঁ, লক্ষণের শক্তিশীল। মনের মধ্যে বহু কষ্টে হাতড়াইয়া ছেলেবেলার দেখা এক যাত্রার পালার নামটা হাজারি করিয়া দিল। টেপি বলিল, লক্ষণের শক্তিশীল আবার কি পালার নাম? ওরকম নাম তো টকির পালার থাকে না। তাদের নাম আমি শুনেছি অতসী দিদির কাছে, সে তো অন্যরকম। হ্যাঁ হ্যাঁ, তুই আর অতসীদি ভারী সব জানিস আর কি। যা সর দেখি ওই কয়লার জুড়িটা। ও মামা বাবু, খাওয়া দাওয়া হলো? বলিয়া বংশীর ভাগ্নে সেই সুন্দর ছেলেটি বাড়ির মধ্যে ঢুকিতেই টেপির মা পাড়াগে বউ তাড়াতাড়ি মাথায় ঘোমটা টানিয়া দিতে গেল। টেপি কিন্তু নবাগত লোকটির দিকে কৌতূহলের দৃষ্টিতে চাহিয়া রহিল। হাজারি বলিল, এসো বাবা এসো, ঘোমটা দিচ্ছ কাকে দেখে? ও হলো বংশীর ভাগ্নে, আমার হোটেলে খাতাপত্র রাখে, ছেলে মানুষ, ওকে দেখে আবার ঘোমটা। বংশীর ভাগিনে আসিয়া টেপির মার পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। হাজারি মেয়েকে বলিল, তোর নরেন দাদাকে প্রণাম কর টেপি, এটি আমার মেয়ে বাবা নরেন। ও বেশ লেখাপড়া জানে, সেলাইয়ের কাজ টাজ ভালো শিখেছে আমাদের গায়ের বাবুর মেয়ের কাছে। টেপির হঠাৎ লজ্জা করিতে লাগিল। ছেলেটি দেখিতে যেমন, এমন চেহারার ছেলে সে কখনো দেখে নাই। কেবল ইহার সঙ্গে খানিকটা তুলনা করা যায় অতসীদির বরের, অনেকটা মুখের আদল যেন সেই রকম। বংশীর ভাগ্নেও তাহার স্বচ্ছন্দ হৃদ্যতার ভাব হারাইয়া ফেলিয়াছে। চোখ তুলিয়া ভালো করিয়া চাওয়া যেন একটু কষ্টকর হইয়া উঠিয়াছে। টেপির দিকে তো তেমন চাহিতেই পারিল না। হাজারি বলিল, মুর্শিদাবাদের গাড়ি থেকে কজন নামলো আজ? নেমেছিল জন 10, তার মধ্যে 3 জনকে বেচু চক্রবর্তীর চাকর একরকম হাত ধরে জোর করে টেনে নিয়ে গেল। বাকি 7 জন আমরা পেয়েছি। আর বনগাঁ ট্রেন থেকে এসেছিল 5 জন। স্টেশনে গিয়েছিল কে? ব্রজ ছিল, রাখালো ছিল বনগাঁর গাড়ির সময়। ব্রজ বললে বেচু চক্রবর্তীর চাকরের সঙ্গে খদ্দের নিয়ে তার হাতাহাতি হয়ে যেত আজ। না না, দরকার নেই বাবা ওসবে। হাজার হোক আমার পুরনো মনিব, ওদের খেয়ে এতকাল মানুষ। হোটেলের কাজ শিখেছি ওদের কাছে। শুধু রাত্রে জানলে তো হোটেল চালানো যায় না বাবা, এ একটা ব্যবসা। কি করে হাটবাজার করতে হয়, কি করে খদ্দের তুষ্ট করতে হয়, কি করে হিসেবপত্র রাখতে হয়, এও তো জানতে হবে। আমি 6 বছর ওদের ওখানে থেকে কেবল দেখতাম ওরা কি করে চালাচ্ছে, দেখে দেখে শেখা। এখন সব পারি। বংশীর ভাগ্নে বলিল, আচ্ছা মামিমা, খাওয়া দাওয়া করুন, আমি আসবো এখনো বেলা। হাজারি বলিল, তুমি কাল দুপুরে হোটেলে খেও না, বাসাতে খাবে এখানে, বুঝলে? বংশীর ভাগ্নে চলিয়া গেলে টেপির অনুপস্থিতিতে হাজারি বলিল, কেমন ছেলেটি দেখলে? বেশ ভালো, চমৎকার দেখতে। ওর সঙ্গে টেপির বেশ মানায় না? চমৎকার মানায়, তা কি আর হবে? আমাদের অদৃষ্টে কি অমন ছেলে জুটবে? জুটবে না কেন? জুটে আছে। ওকে আনিয়ে রেখেছি হোটেলে তবে কি জন্যে? তোমাদের রানাঘাটের বাসায় আনলাম তবে কি জন্যে? টেপিকে যেন এখন কিছু বোঝো তো, কালোকে একটু যত্ন করো। আমার অনেক দিনের ইচ্ছে ওর সঙ্গে টেপির, তা এখন অনেকটা ভরসা পাচ্ছি। ওর বাপের অবস্থা বেশ ভালো, ছেলেটাও ম্যাট্রিক পাস। বিয়ে দিয়ে হোটেলেই বসিয়ে দেব, থাক আমার অংশীদার হয়ে, কাজ শিখে নিক। টেপিও কাছেই রইল আমাদের, বুঝলে না? অনেক মতলব আছে। টেপির মা বোকাশোকা মানুষ, অবাক হইয়া স্বামীর মুখের দিকে চাহিয়া তাহার কথা শুনিতে লাগিল। সন্ধ্যার পরে খবর আসিল, স্টেশনে বেচু চক্রবর্তীর হোটেলের লোকের সঙ্গে হাজারির চাকরের খরিদ্দার লইয়া মারামারি হইয়া গিয়াছে। হাজারির চাকর নাথনি বলিল, বাবু, ওদের হোটেলের চাকর কদ্দেরের রাত ধরে টানাটানি করে। আমাদের কদ্দের আমাদের হোটেলে আসছে, তার রাত ধরে টানবে আর আমাদের হোটেলে নিন্দে করবে, তাই আমার সঙ্গে হাতাহাতি হয়ে গিয়েছে। কদ্দের কোথায় গেল? কদ্দের এসেছে আমাদের এখানে, ওদের হোটেলের লোকের আমাদের ওপর আকচ আছে। আমরাই সব কদ্দের পাই, ওরা পায় না, এই নিয়ে ঝগড়া বাবু। ওদের হোটেলের হয়ে এলো বাবু, একটা গাড়িতেও কদ্দের পায় না। রাত 8টার সময় হাজারি সবে মাছের ঝোল উনুনে চাপাইয়াছে।
এমন সময় বংশী বলিল, হাজারিদা, জবর খবর আছে। তোমার আগের কর্তা তোমাকে ডেকে পাঠিয়েছেন, কেন দেখে এসো গে, বোধহয় মারামারি নিয়ে। জলটা তুমি দেখো, আমি এসে মাংস চাপাবো, দেখি কি খবর। অনেকদিন পরে হাজারি বেচু চক্রবর্তীর হোটেলের সেই গদির ঘরটিতে গিয়া দাঁড়াইল। সেই পুরনো দিনের মনের ভাব সেই মুহূর্তেই তাহাকে পাইয়া বসিল, যেন ঢুকিবার সঙ্গে সঙ্গেই। যেন সে রাধুনী বামুন, বেচু চক্রবর্তী আজও মনিব। বেচু চক্রবর্তী তাহাকে দেখিয়া খাতির করিবার সুরে বলিলেন, আরে এসো এসো আজারি, এসো, একারে বসো, বলিয়া গদির এক পাশে হাত দিয়া ঝাড়িয়া দিলেন, যদিও ঝাড়িবার কোনো আবশ্যক ছিল না। হাজারি দাঁড়াইয়াই রহিল, বলিল, না বাবু, আমি বসবো না, আমায় ডেকেছেন কেন? এসো, বসই না আগে বলছি। হাজারি জিভ কাটিয়া বলিল, না বাবু, আপনি আমার মনের ছিলেন এতদিন, আপনার সামনে কি বসতে পারি? বলুন, কি বলবেন, আমি ঠিক আছি। হাজারির চোখ আপনা আপনি খাওয়ার ঘরের দিকে গেল। হোটেলের অবস্থা সত্যই খুব খারাপ হইয়া গিয়াছে। রাত 9টা বাজে। আগে আগে এ সময় খরিদ্দারের ভিড়ে ঘরে জায়গা থাকিত না, আর এখন লোক কই। হোটেলের জৌলুসও আগের চেয়ে অনেক কমিয়া গিয়াছে। বেচু চক্রবর্তী বলিলেন, না, বসো হাজারি, চা খাও। ওরে কাঙালি, চা নিয়ে আমাদের। হাজারি তবুও বসিতে চাহিল না। চাকর চা দিয়ে গেল। হাজারি আড়ালে গিয়া চা খাইয়া আসিল। বেচু চক্রবর্তী দেখিয়া শুনিয়া খুব খুশি হইলেন। হাজারির মাথা ঘুরিয়া যায় নাই হঠাৎ অবস্থাপন্ন হইয়া। কারণ অবস্থাপন্ন যে হাজারি হইয়া উঠিয়াছে, তাহা তিনি এতদিন হোটেল চালানোর অভিজ্ঞতা হইতে বেশ বুঝিতে পারেন। হাজারি বলিল, বাবু, আমায় কিছু বলছিলেন? হ্যাঁ, বলছিলাম কি জানো, এক জায়গায় ব্যবসা যখন আমাদের, তখন তোমার সঙ্গে আবার তো কোনো শত্রুতা নেই। তোমার চাকর আজ আবার চাকরকে মেরেছে স্টেশনে, এ কেমন কথা? এই সময় পদ্মঝি দোরের কাছে আসিয়া দাঁড়াইল। হোটেলের চাকরও আসিল। হাজারি বলিল, আমি তো শুনলাম বাবু, আপনার চাকরটা আগে আমার চাকরকে মারে, নাতনি খদ্দের নিয়ে আসছিল এমন সময়। পদ্মঝি বলিল, হ্যাঁ, তাই বই কি, তোমাদের নাতনি আমাদের কদ্দের বাগাবার চেষ্টা করে। আমাদের হোটেলে আসছিল কদ্দের, তোমাদের হোটেলে যেতে চাইনি। একথা বিশ্বাস করা যেন বেচু চক্রবর্তীর পক্ষেও শক্ত হইয়া উঠিল। তিনি বলিলেন, যাক, ও নিয়ে আর ঝগড়া করে কি হবে হাজারির সঙ্গে? হাজারি তো সেখানে ছিল না, দেখেও নি। তবে তোমায় বললাম হাজারি, যাতে আর এমন না হয়। হাজারি বলিল, বাবু, বেশ, আমি রাজি আছি। আপনার হোটেলের সঙ্গে আমার কোনো বিবাদ করলে চলবে না। আপনি আমার পুরনো মনিব। আসুন আমরা গাড়ি ভাগ করে নিই। আপনি যে সময় স্টেশনে চাকর পাঠাবেন, আমার হোটেলের চাকর সে সময় যাবে না। বেচু চক্রবর্তী বিস্মিত হইলেন। ব্যবসার জিনিসটাই রেশারেশির ওপর, আড়াআড়ির ওপর চলে, তিনি বেশ ভালোই জানেন। মাথার চুল পাকাইয়া ফেলিলেন তিনি এই ব্যবসা করিয়া। এই স্থলে হাজারির প্রস্তাব যে কতদূর উদার তাহা বুঝিতে বেচুর বিলম্ব হইল না। তিনি আমতা আমতা করিয়া বলিলেন, না, তা কেন? স্টেশন তো আমার একলার নয়। না বাবু, এখন থেকে তাই রইল। মুর্শিদাবাদ আর বনগাঁর গাড়ির মধ্যে আপনি কি নেবেন বলুন? মুর্শিদাবাদ চান না বনগাঁ চান? আমি সে সময় চাকর পাঠাবো না স্টেশনে। পদ্মঝি দৌড় হইতে সরিয়া গেল। বেচু চক্রবর্তী বলিলেন, তা তুমি যেমন বলো, মুর্শিদাবাদ খানাই তবে রাখো আমার। তা আরেকটু চা খেয়ে যাবে না? আচ্ছা, এসো তবে। হাজারি মনিবকে প্রণাম করিয়া চলিয়া আসিল। পদ্মঝি পুনরায় দোরের কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ বাবু, কি বললে গেল? গাড়ি ভাগ করে নিয়ে গেল। মুর্শিদাবাদখানা আমি রেখেছি। যা কিছু লোক আসে মুর্শিদাবাদ থেকেই আসে। বনগাঁর গাড়িতে কটা লোক আসে? লোকটা বোকা। লোক মন্দ নয়, দুষ্ট নয়। আমি আর 7 বছর দেখে আসছি, আমি জানি নে। গাঁজাকে বোধ হয়ে থাকে, হোটেলের চাই দেখাশোনা করে, রেদেই মরে। মজা লড়ছে বংশী আর বংশীর বাগ্নে। ক্যাশ তাড়াতে
আমি সব খবর নিয়েছি তলায় তলায়। বংশীকে আবার এখানে আনুন বাবু। ও হোটেল একদিনে বসছি না শুয়ে বসে রয়েছে। বংশীকে ভাঙাবার লোক লাগান আপনি, আর ওর ভাগ্নেটাকেও। পরদিন দুপুরে বংশীর ভাগ্নে সসংকোচে হাজারির বাসায় নিমন্ত্রণ রক্ষা করিতে আসিল। হাজারি হোটেল হইতে তাহাকে পাঠাইয়া দিল বটে, কিন্তু নিজে তখন আসিতে পারিল না। অত্যন্ত ভিড় লাগিয়াছে খরিদ্দারের, কারণ সেদিন হাটবার। মায়ের আদেশে টেপিকে অতিথির সামনে অনেকবার বাহির হইতে হইল। কখনো বা আসন পাতা, কখনো জলের গ্লাস দেওয়া ইত্যাদি। টেপি খুব চটপটে চালাক চতুর মেয়ে, অতসীর শিষ্যা, কিন্তু হঠাৎ তাহারও কেমন যেন একটু লজ্জা করিতে লাগিল এই সুন্দর ছেলেটির সামনে বারবার বাহির হইতে। বংশীর ভাগ্নেটিও একটু বিস্মিত হইল। হাজারি মামারা পাড়া গায়ের লোক, সে জানে। অবস্থাও এতদিন বিশেষ ভালো ছিল না। আজই না হয় হোটেলের ব্যবসায় 2 পয়সার মুখ দেখিতেছে, কিন্তু হাজারি মামার মেয়ে তো বেশ দেখিতে। তার ওপর তার চালচলন ধরন ধারণ যেন স্কুলে পড়া আধুনিক মেয়ে ছেলের মতো। সে কাপড় গুছাইয়া পরিতে জানে, সাজিতে গুজিতে জানে। তার কথাবার্তার ভঙ্গিটাও খুব চমৎকার। তাহার খাওয়া প্রায় শেষ হইয়াছে, এমন সময় হাজারি আসিল। বলিল, খাওয়া হয়েছে বাবা? আমি আসতে পারলাম না, আজ আবার ভিড় বড্ড বেশি। ও টেপি, আমায় একটু তেল দে মা। নেই। আর তোর ওই দাদার শোয়ার জায়গা করে দে দেখি। পাশের ঘরটাতে একটু গড়িয়ে নাও বাবা। বংশীর ভাগ্নে গিয়া শুইয়াছে, এমন সময় টেপি পান দিতে আসিল। পানের ডিবা নাই, একখানা ছোট রেকাবিতে পান আনিয়াছে। ছেলেটি দেখিল চুন নাই রেকাবিতে, লাজুক মুখে বলিল, একটু চুন দিয়ে যাবেন? টেপির সারা দেহ লজ্জার আনন্দে কেমন যেন শিহরিয়া উঠিল। তাহার প্রথম কারণ, তাহার প্রতি সম্ভ্রমসূচক ক্রিয়াপদের ব্যবহার এই হইল প্রথম। জীবনে ইতিপূর্বে তাহাকে কেহ আপনি আজ্ঞে করিয়া কথা বলে নাই। দ্বিতীয়ত, কোনো অনাত্মীয় তরুণ যুবকও তাহার সহিত ইতিপূর্বে কথা বলে নাই কি একেবারে? গায়ের রামুদা, গোপালদা, জহরদা ইহারাও তাহার সঙ্গে তো কথা বলিত, কিন্তু তাহাতে এমন আনন্দ তাহার হয় নাই তো কোনো দিন। চুন আনিয়া রেকাবিতে রাখিয়া বলিল, এতে হবে? খুব হবে। তা কইখা নেই, এক গ্লাস জল দিয়ে যাবেন? টেপির বেশ লাগিল ছেলেটিকে। কথাবার্তার ধরন যেমন ভালো, গলার সুরটিও তেমনি মিষ্টি। যখন জলের গ্লাস আনিল, তখন ইচ্ছে হইতেছিল ছেলেটি তাহার সঙ্গে আর একবার কিছু বলে, কিন্তু ছেলেটি এবার আর কিছু বলিল না। টেপি জলের গ্লাস নামাইয়া রাখিয়া চলিয়া গেল। বেলা যখন প্রায় 5টা, বৈকাল অনেক দূর গড়াইয়া গিয়াছে। টেপি তখন একবার উকি মারিয়া দেখিল ছেলেটি অঘরে ঘুমাইতেছে। হঠাৎ টেপির কেমন একটা অহেতুক স্নেহ আসিল ছেলেটির প্রতি। আহা, হোটেলে কত রাত পর্যন্ত জাগে, ভালো ঘুম হয় না রাত্রে। টেপি আসিয়া মাকে বলিল, মা, সেই লোকটা এখনো ঘুমুচ্ছে, ডেকে দেব না ঘুমুবে? টেপির মা বলিল, ঘুমুচ্ছে ঘুমুক না, ডাকবার দরকার কি? চাকরটা কোথায় গেল? ঘুম থেকে উঠলে ওকে কিছু খেতে দিতে হবে তো, খাবার আনতে দিতাম। উনিও তো বাড়ি নেই। টেপি বলিল, লোকটা চা খায় কিনা জানি নে, তাহলে ঘুম থেকে উঠলে একটু চা করে চা দিতে পারলে ভালো হতো। টেপির মা চা নিজে কখনো খায় নাই, করিতেও জানে না। আধুনিকা মেয়ের প্রস্তাব তাহার মন্দ লাগিল না। মেয়েকে বলিল, তুই করে দিতে পারবি তো? মেয়ে খিলখিল করিয়া হাসিয়া বলিল, তুমি যে কি বলো মা, হেসে প্রাণ বেরিয়ে যায়। পরে কেমন একটি অপূর্ব ভঙ্গিতে হাত নাড়িয়া হাসি ভরা মুখের চিবুকখানি বারবার উঠাইয়া নামাইয়া বলিতে লাগিল, চা কই, চিনি কই, কেটলি কই, চায়ের জল ফুটবে কিসে, ডিশ পেয়ালা কই, সেসব আছে কিছু? টেপির মায়ের বড় ভালো লাগিল টেপির এই ভঙ্গি। সে সস্নেহে মুগ্ধ দৃষ্টিতে মেয়ের দিকে হা করিয়া চাহিয়া রহিল। এমনভাবে, এমন সুন্দর ভঙ্গিতে কথা টেপি আর কখনো বলে নাই।
এই সময় হাজারি বাড়ির মধ্যে ঢুকিল। হোটেলেই ছিল। বলিল, নরেন কোথায়, ঘুমোচ্ছে নাকি? টেপির মা বলিল, তুমি এতক্ষণ ছিলে কোথায়? ওকে একটু খাবার আনিয়ে দিতে হবে। আর টেপি বলছে চা করে দিলে হতো। হাজারির বড় স্নেহ হইল টেপির ওপর। সে না জানিয়া যাহাকে আজ যত্ন করিয়া চা খাওয়াইতে চাহিতেছে, তাহারই সঙ্গে তাহার বাবা মা যে বিবাহের ষড়যন্ত্র করিতেছে, বেচারি কি জানে? বলিল, আমি সব এনে দিচ্ছি, হোটেলে আছে। হোটেলে বড় ব্যস্ত আছি। কলকাতা থেকে 10-12 জন বাবু এসেছে শিকার করতে। ওরা অনেক দিন আগে একবার এসে আমার রান্না খেয়ে খুব খুশি হয়েছিল। সেই আগের হোটেলে গিয়েছিল, সেখানে নেই শুনে খুঁজে খুঁজে এখানে এসেছে। ওরা রাত্রে মাংস আর পোলাও খাবে। তোমরা এবেলা রান্না করো না, আমি হোটেল থেকে আলাদা করে পাঠিয়ে দেব। এখন নরেনকে যে একবার দরকার, বাবুদের সঙ্গে ইংরেজিতে কথা কইতে হবে। যেহেতু আমি পারবো না, নরেনকে ওঠাই, দাঁড়াও। টেপির মা বলিল, ঘুম থেকে উঠিয়ে কিছু না খাইয়ে ছাড়া ভালো দেখায় না। টেপি চায়ের কথা বলছিল, তাহলে সেগুলো আগে পাঠিয়ে দাও গে, এখন জাগিও না। বৈকালের দিকে নরেন ঘুম ভাঙিয়া উঠিল। অত্যন্ত বেলা গিয়াছে। পাঁচিলের ধারে সজনে গাছটার গায়ে রোদ হলদে হইয়া আসিয়াছে। নরেনের লজ্জা হইল। পরের বাড়ি কি ঘুমটাই ঘুমাইয়াছে। কে কি, বিশেষ করিয়া হাজারি মামার মেয়েটি কি মনে করিল? বেশ মেয়েটি। হাজারি মামার মেয়ে যে এমন চালাক চতুর, চটপটে, এমন দেখিতে, এমন কাপড় চোপড় পরিতে জানে, তাহা কে ভাবিয়াছিল? অপ্রতিভ মুখে সে জামা পরিয়া বাহির হইবার উদ্যোগ করিতেছে। এমন সময় টেপি আসিয়া বলিল, আপনি উঠেছেন, মুখ ধোবার জল দেব? নরেন থতমত খাইয়া বলিল, না না থাক, আমি হোটেলেই। মা বললে আপনি চা খেয়ে যাবেন, আমি মাকে বলে আসি। ইতিমধ্যে হাজারি চায়ের আসবাব হোটেলের চাকর দিয়া পাঠাইয়া দিয়াছিল। টেপি নিজেই চা করিতে বসিয়া গেল। তাহার মা জলখাবারের জন্য ফল কাটিতে লাগিল। টেপি বলিল, মা, চায়ের সঙ্গে শশা টশা দেয় না, তুমি বরং ওই নিমকি আর রসগোল্লা দাও রেকাবিতে। শশা দেয় না? একটা ডাব কাটবো, বাড়ির ডাব আছে। টেপি হাসিতে হাসিতে গড়াইয়া পড়ে আর কি। মুখে আঁচল চাপা দিয়া বলিল, তুমি যে কি, চায়ের সঙ্গে বুঝি ডাব খায়? টেপির মা অপ্রসন্ন মুখে বলিল, কি জানি তোদের একেলের ডং কিছু বুঝে নে বাপু, যা বোঝো তাই করো। ঘুম থেকে উঠলে তো নতুন জামাইদের ডাব দিতে দেখেছি চিরকাল দেশে ঘরে। কথাটা বলিয়া ফেলিয়াই টেপির মা মনে মনে জিভ কাটিয়া চুপ করিয়া গেল। মানুষটা একটু বোকা ধরনের, কি ভাবিয়া কি বলে সবসময় তলাইয়া দেখিতে জানে না। টেপি আশ্চর্য হইয়া বলিল, নতুন জামাই? কে নতুন জামাই? ও কিছু না, দেশে দেখেছি তাই বলছি। তুই নে, চা করা হলো? টেপির মনে কেমন একটা খটকা লাগিল। সে খুব বুদ্ধিমতী, তার ওপর নিতান্ত ছেলে মানুষটিও নয়। যখন সে চা ও খাবার লইয়া পুনরায় ছেলেটির সামনে গেল, তখন তাহার কি জানি কেন যে লজ্জা করিতেছে, তাহা সে নিজেই ভালো ধরিতে পারিল না। ছেলেটি তাহাকে দেখিয়া বলিল, ও কি, এই এত এত খাবার কেন এখন? একটু চা হলেই। টেপি কোনো রকমে খাবারের রেকাবি লোকটার সামনে রাখিয়া পলাইয়া আসিলে যেন বাঁচে। ছেলেটি ডাকিয়া বলিল, পান একটা যদি দিয়ে যান। পান সাজিতে বসিয়া টেপি ভাবিল, বাবা কাটিয়ে মারলে আমায়, চা দেও পান সাজো, আমার যেন যত গরজ পড়েছি। বাবা হোটেলের লোক তা আমার কি? টেপি একটা চায়ের পিরিচে পান রাখিয়া দিতে গেল। ছেলেটি দেখিতে বেশ, কিন্তু কথাবার্তা বেশ, হাসি হাসি মুখ। কি কাজ করে হোটেলে কে জানে। পান লইয়া ছেলেটি চলিয়া গেল। যাইবার সময় বলিয়া গেল, মামিমা, আমি যাচ্ছি, কষ্ট দিয়ে গেলাম অনেক, কিছু মনে করবেন না। এত ঘুমিয়েছি, বেলা আর নেই আজ। বেশ ছেলেটি। নতুন জামাই? কে নতুন জামাই? কাহাদের নতুন জামাই? মা এক একটা কথা বলে যে কি, তার মানে হয় না। টেপির মা কখনো এত বড় শহর দেখে নাই।
এখানকার কাণ্ড কারখানা দেখিয়া সে অবাক হইয়া গিয়াছে। মোটর গাড়ি, ঘোড়ার গাড়ি, স্টেশনে বিদ্যুতের আলো, লোকজনই বা কত। আর তাদের এলোশোলায় দিন মানে শিয়াল ডাকে বাড়ির পিছনকার ঘন বাঁশবনে। সেদিন তো দিন দুপুরে জেলে পাড়ার কেষ্ট জেলের 3 মাসের ছেলেকে শেয়ালে লইয়া গেল। ইতিমধ্যে কুসুম আসিয়া একদিন উহাদের বেড়াইতে লইয়া গেল। কুসুমের সঙ্গে তাহারা রাধাবল্লভতলা, সিদ্ধেশ্বরীতলা, চূর্ণীর ঘাট, পাল চৌধুরীদের বাড়ি সব ঘুরিয়া ঘুরিয়া দেখিল। পাল চৌধুরীদের প্রকাণ্ড বাড়ি দেখিয়া টেপির মা ও টেপি দুজনেই অবাক। এত বড় বাড়ি জীবনে তাহারা দেখে নাই। অতসীদের বাড়িটাই এতদিন বড়লোকের বাড়ির চরম নিদর্শন বলিয়া ভাবিয়া আসিতেছে তারা। তাহাদের পক্ষে অবাক হইবার কথা বটে। টেপির মা বলিল, না, শহর জায়গা বটে কুসুম, গায়ে গায়ে বাড়ি আর সব কোটা বাড়িয়ে দেশে। সবাই বড় লোক, ছেলে মেয়েদের কি চেহারা, দেখে চোখ জুড়োই। হ্যাঁ রে, এদের বাড়ির ঠাকুর হয় না? পুজোর সময় একদিন আমাদের এনো মা, ঠাকুর দেখে যাব। সে আর ইহার বেশি কিছুই বোঝে না। একটা বাড়ির সামনে কত কি বড় বড় ছবি টাঙানো, লোকজন ঢুকিতেছে, রাস্তার ধারে কি কাগজ বিলি করিতেছে। টেপির মনে হইল এই বোধহয় সেই টকি যাহাকে বলে, তাহাই। কুসুমকে বলিল, কুসুমদি, এই টকি না? হ্যাঁ দিদি, একদিন দেখবে, একদিন এনো না আমাদের, মাও কখনো দেখেনি, সবাই আসব। একখানা ধাবমান মোটর গাড়ির দিকে টেপির মা হা করিয়া চাহিয়া দেখিতে লাগিল, যতক্ষণ সেখানা রাস্তার মোড় ঘুরিয়া অদৃশ্য না হইয়া গেল। কুসুম বলিল, আমার বাড়ি একটু পায়ের দরদি নেবার জাটাইমা। কুসুমের বাড়ি যাইতে পথের ধারে রেলের লাইন পড়ে। টেপির মা বলিল, কুসুম দাঁড়া মা, একখানা রেলের গাড়ি দেখে যাই। বলিতে বলিতে একখানা প্রকাণ্ড মালগাড়ি আসিয়া হাজির। টেপি ও টেপির মা দুজনেই এক দৃষ্টে দেখিতে লাগিল। গাড়ি চলিয়াছে তো চলিয়াছে, তাহার আর শেষ নাই। ওহ, কি বড় গাড়িটা! কুসুম বলিল, জ্যাঠাইমা, রানাঘাট ভালো লাগছে? লাগছে বই কি, বেশ জায়গা মা। আসলে কিন্তু এরোশোলার জন্য টেপির মায়ের মন কেমন করে। শহরের নিজেকে সে এখনো খাপ খাওয়াইতে পারে নাই। সেখানকার তালপুকুরের ঘাট, সদা বষ্টমের বাড়ি, পাশ দিয়া যে ছোট নিভৃত পথটি বাঁশবনের মধ্য দিয়া বারুজ্জে পাড়ার দিকে গিয়াছে, দুপুরবেলা তাহাদের বাড়ির কাছের বড় শিরিষ গাছটার এই সময় শিরিষের শুটি শুকাইয়া ঝুনঝুন শব্দ করে। তাহাদের উঠানের বড় লাউ মাচায় এতদিন কত লাউ ফলিয়াছে। পেঁপে গাছটায় কত পেঁপের ফুল ও জালি দেখিয়া আসিয়াছিল। সেসবের জন্য মন কেমন করে বই কি। তবে এখানে যাহা সে পাইয়াছে, টেপির মা জীবনে সেরকম সুখের মুখ দেখে নাই। চাকরের ওপর হুকুম চালাইয়া কাজ করাইয়া লওয়া, সকলে মানে, খাতির করে, অমন সুন্দর ছেলেটি তাহাদের হোটেলের মুহুরি। এই ধরনের ব্যাপারের কল্পনাও কখনো সে করিয়াছিল? কুসুমের বাড়ি সকলে গিয়া পৌঁছিল। কুসুম ভারী খুশি হইয়া উঠিয়াছে তাহার বাপের বাড়ির দেশের ব্রাহ্মণ পরিবারকে এখানে পাইয়া। কুসুমের শাশুড়ি আসিয়া টেপির মায়ের পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া বলিল, আমাদের বড্ড ভাগ্যি মা, আপনাদের চরণ ধুলো পড়ল এ বাড়িতে। টেপির মাকে এত খাতির করিয়া কেহ কখনো কথা বলে নাই। এত সুখও তাহার কপালে লেখা ছিল। হায় মা ঝিটকিপোতার বনবিবি, কি জাগ্রত দেবতাই তুমি! সেবার ঝিটকিপোতায় চৈত্র মাসে মেলায় গিয়া টেপির মা বনবিবিতলায় সপাঁচ আনার সিন্নি দিয়া স্বামী পুত্রের মঙ্গল কামনা করিয়াছিল। এখনো যে বছর পার হয় নাই, তবুও লোকে ঠাকুর দেবতা মানিতে চায় না। কুসুম সকলকে জলযোগ করাইল, পান সাজিয়া দিল। কুসুমের শাশুড়ি আসিয়া কতক্ষণ গল্পগুজব করিল। কুসুম গ্রামের কথাই কেবল শুনিতে চায়। কতদিন বাপের বাড়ি যায় নাই, বাবা মা মরিয়া গিয়াছে, জ্যাঠামশাই আছে, কাকারা আছে, তাহারা কোনদিন খোঁজও নেয় না।
খোঁজ করিত অবশ্যই, যদি তাহার নিজের অবস্থা ভালো হইত। গরিব লোকের আদর কে করে? এইসব অনেক দুঃখ করিল। আরও কিছুক্ষণ বসিবার পরে কুসুম উহাদের বাসায় পৌঁছিয়া দিয়া গেল। হাজারীর হোটেলে রাত্রে এক মজার ব্যাপার ঘটিল সেদিন। 10-15টি লোক একই সঙ্গে খাইতে বসিয়াছে। হঠাৎ একজন বলিয়া উঠিল, ঠাকুর, এই যে ভাতটা দিলে, এ দেখছি ওবেলার বাসি ভাত। বংশী ঠাকুর ভাত দিতেছিল। সে অবাক হইয়া বলিল, আগে বাবু, সে কি? আমাদের হোটেলে ওরকম পাবেন না। আধমন চাল এক এক বেলা রান্না হয়, তাতেই কুলোয় না, বাসি ভাত থাকবে কোথা থেকে? আলবাত এ ওবেলার ভাত, আমি বলছি এ ওবেলার ভাত। গোলমাল শুনিয়া হাজারি আসিয়া বলিল, কি হয়েছে বাবু? বাসি ভাত? কক্ষনো না। আপনি নতুন লোক, কিন্তু এরা যারা খাচ্ছেন তারা আমায় জানেন। আমার হোটেল না চলে না চলুক, কিন্তু ওসব পীরবৃত্তি ভগবান যেন আমায় না দেন। লোকটা তখন তর্কের মোড় ঘুরাইয়া ফেলিল। সে যেন ঝগড়া করিবার জন্যই তৈরি হইয়া আসিয়াছে। পাত হইতে হাত তুলিয়া চোখ গরম করিয়া চিৎকার করিয়া বলিল, তবে তুমি কি বলতে চাও আমি মিথ্যা কথা বলছি? হাজারি নরম হইয়া বলিল, না বাবু, তা তো আমি বলছি নে, কিন্তু আপনার ভুলও তো হতে পারে। আমি দিব্যি করে বলছি বাবু, বাসি ভাত আমার হোটেলে থাকে না। থাকে না? বড্ড নবাবী কথা বলছো যে। বাসি ভাত আবার এবেলা হাড়িতে পেলে দাও না তুমি? না বাবু, স্পষ্ট দেখতে পাচ্ছি। আবার তবুও না বলছো? দেখবে মজা। এই সময় নরেন ও হোটেলের আরও 2-1 জন সেখানে আসিয়া পড়িল। নরেন গরম হইয়া বলিল, কি মজা দেখাবেন আপনি? দেখবে? সরে এসো, দেখাচ্ছি জোচ্চের সব কথাকার। এই কথায় একটা মহা গোলমাল বাঁধিয়া গেল। পুরানো খরিদ্দাররা সকলেই হাজারির পক্ষ অবলম্বন করিল। লোকটা রাস্তায় দাঁড়াইয়া চিৎকার করিতে লাগিল। রাস্তার সমবেত জনতার সামনে দাঁড়াইয়া বলিতে লাগিল, শুনুন মশাই, সব বলি, এই এর হোটেলে বাদ দিয়েছিল খেতে, ধরে ফেলেছি কি না, তাই এখন আমায় মারতে আসছে। পুলিশ ডাকবো এক্ষুনি। স্যানিটারি দারোগাকে দিয়ে রিপোর্ট করিয়ে তবে ছাড়বো। জোচ্চোর কোথাকার, লোক পারবার মতলব তোমাদের। এই সময় হোটেলের চাকর শশী হাজারিকে ডাকিয়া বলিল, বাবু, এই লোকটাকে যেন আমি পেঁচু চক্কতির হোটেলে দেখেছি। সেখানে যে জি থাকে তার সঙ্গে বাজার করে নিয়ে যেতে দেখেছি। নরনের সাহস খুব। সে হোটেলের রোয়াকে দাঁড়াইয়া চিৎকার করিয়া জিজ্ঞাসা করিল, মশাই, আপনি বেচু চক্কতির হোটেলের পদ্মঝিয়ের কে হন? তবুও লোকটা ছাড়ে না। সে হাত পা নাড়িয়া প্রমাণ করিতে গেল পদ্মঝিয়ের নাম সে কোনোদিন শোনে নাই, কিন্তু তাহার প্রতিবাদের তেজ যেন তখন কমিয়া গিয়াছে। কে একজন বলিয়া উঠিল, এইবার মানে মানে সরে পড়ো বাবা, কেন মারকে মরবে? কিছুক্ষণ পরে লোকটাকে আর দেখা গেল না। এই ঘটনার পরে অনেক রাত্রে হাজারি বেচু চক্কতির হোটেলে গিয়া হাজির হইল। বেচু চক্কতি তহবিল মিলাইতেছিল। হাজারিকে দেখিয়া একটু আশ্চর্য হইয়া বলিল, কি হাজারি যে, এসো এসো, এত রাত্রে কি মনে করে? হাজারি বিনীতভাবে বলিল, বাবু, একটা কথা বলতে এলাম। কি বলো? বাবু, আপনি আমার অন্নদাতা ছিলেন এক সময়ে, আজও আপনাকে তাই বলেই ভাবি। আপনার এখানে কাজ না শিখলে আজ আমি পেটের ভাত করে খেতে পারতাম না। আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা আছে বলে আমি তো ভাবিনি। কেন কেন একথা কেন? হাজারি সব ব্যাপার খুলিয়া বলিল। পরে হাত জোর করিয়া বলিল, বাবু, আপনি ব্রাহ্মণ, আমার মনিব। আমাকে এইভাবে বিপদে না পেলে যদি বলেন, হাজারি তুমি হোটেলে উঠিয়ে দাও, তাই আমি দেব। আপনি হুকুম করুন। বেচু চক্রবর্তী আশ্চর্য হইবার ভান করিয়া বলিল, আমি তো এর কোনো খবর রাখি নে। আচ্ছা, তুমি যাও আজ, আমি তদন্ত করে দেখে তোমায় কাল জানাবো। আমাদের কোনো লোক তোমার হোটেলে যায়নি এ একেবারে নিশ্চয়। কাল জানতে পারবে তুমি। তারপর হাজারি, চলছে টলছে ভালো? একরকম আপনার আশীর্বাদে। রোজ কীরকম বিক্রি সিক্রি হচ্ছে? রোজ তবিলে কীরকম থাকে? তুমি কিছু মনে করো না, তোমাকে আপনার লোক বলে ভাবি বলে জিজ্ঞেস করছি। এই বাবু, 35 থেকে 40 টাকা।
ধরুন না কেন, আজ রাত্রিরের তবিল দেখে এসেছি 36 টাকা সব আরো আনা। বেচু চক্রবর্তী আশ্চর্য হইলেন মনে মনে, মুখে বলিলেন, বেশ বেশ, খুব ভালো, শুনে খুশি হলাম। আচ্ছা, তাহলে এসো আজকে, কাল খবর পাবে। হাজারি চলিয়া গেলে বেচু চক্রবর্তী পদ্মঝিকে ডাকাইলেন। পদ্ম আসিয়া বলিল, হাজারি ঠাকুরটা এসেছিল নাকি? কি বলছিল? বেচু চক্রবর্তী বলিলেন, ও পদ্ম, হাজারি যে অবাক করে দিয়ে গেল। রানাঘাটের বাজারে হোটেল করে 35 টাকা থেকে 40 টাকা রোজকার দ্বারা তহবিল, এ তো কখনো শুনিনি। তার মানে বুঝছো, দ্বারা তহবিলে যদি গড়ে 30 টাকা থাকলেও 7-8 টাকা দৈনিক লাভ পেলেছিলেও মাসে 250 টাকা, 200 টাকা তো মার নেই। হ্যাঁ পদ্ম? পদ্মঝি মুখ ভঙ্গি করিয়া বলিল, গোল দিয়ে গেল না তো? না, গোল দেবার লোক নয় ও, সাদাসিধে মানুষটা, আমায় বড় মানে এখনো। ও গোল দেবে না, অন্তত আমার কাছে। তাছাড়া দেখছো না, রেলবাজারে কোনো হোটেলে আর বিক্রি নেই, সব শুষে নিচ্ছে ওই একলাই। আজ নৃসিংহ গিয়েছিল বাবু ওর হোটেলে, খুব খানিকটা রাও করে দিয়ে এসেছে নাকি। খুব চেঁচিয়েছে বাসি ভাত পচা মাছাই বলে। আর কিছু হোক না হোক, লোকে শুনে তো রাখলে। যদু বারজ্যেরাও আমায় ডেকে পাঠিয়েছিল, ওর হোটেল ভাঙতেই হবে, নইলে রেলবাজারে কেউ আর টিকবে না। এই কথা যদু বারজ্যেও বললে, কিন্তু তাতে কিছু হবে না, ওর এখন সময় যাচ্ছে ভালো। নৃসিংহ আছে? না, বেরিয়ে গেল। পুলিশে সেই যে খবর দেবার কি হলো? দেখ পদ্ম, আমি বলি, ওরকম আর পাঠিয়ে দরকার নেই। হাজারি লোকটা ভালো, আজ এসেছিল, এমন হাত জোর করে নরম হয়ে থাকে যে দেখলে ওর ওপর রাগ থাকে না। ক্যাংরা মারি ওর ভালো মানছে তার মুখে। বিজে বিড়ালটি মাছ খেতে কিন্তু ঠিক আছে। পুলিশের সেই যে মতলব দিয়েছিল যদুবাবু, তাই তুমি করো এবার। ওর হোটেল না বাংলে চলবে না, নয়তো আমাদের পাত্তারি গুটোতে হবে, আমি এই বলে দিলাম। এবেলা তবিল কত? বেচু চক্রবর্তী অপ্রসন্ন মুখে বলিলেন, মোট 6 টাকা 3.5 আনা। পদ্মজি কিছুক্ষণ চুপ করিয়া বলিল, 2 মাসের বাড়ি ভাড়া বাকি ওদিকে। কাল বলেছে অন্তত 1 মাসের ভাড়া না দিলে হইচই বাঁধাবে। ভাড়া দেবে কোত্থেকে? দেখি। তারপর কানাই ঠাকুরের মাইনে বাকি 5 মাস। সে বলছে আর কাজ করবে না, তার কি করি? বুঝিয়ে সুঝিয়ে রাখো এই মাসটা, দেখি সামনের মাসে কিরকম হয়। পদ্মজি রান্নাঘরে গিয়া ঠাকুরকে বলিল, আমার ভাতটা বেড়ে দাও ঠাকুর, রাত হয়েছে অনেক, বাড়ি যাই। তারপর সে চারিদিকে চাহিয়া দেখিল, ছন্ন ছাড়া অবস্থা। ওই বড় 10 সেরি ডেকচিটা আজ 3-4 মাস তোলা আছে, দরকার হয় না। আগে পিতলের বালতি করিয়া সরিষার তৈল আসিত, এখন আসে ছোট ভারে, বালতি দরকার হয় না। এমন দুরবস্থা সে কখনো দেখে নাই হোটেলের। তাহার মনটা কেমন করিয়া ওঠে। নানা রকম চেষ্টা করিয়া এই হোটেলটা সে আর কর্তা দুজনে গড়িয়া তুলিয়াছিল। এই হোটেলের দৌলতে যথেষ্ট একদিন হইয়াছে। ফুলেনবলা গ্রামের যে পাড়ায় তাহার আদিবাস ছিল, সেখানে তার ভাই এখনো আছে, চাষবাস করিয়া খায়। আর সে এই রানাঘাটের শহরে সোনাদানাও পরিয়া বেড়াইয়াছে একদিন, এই হোটেলের দৌলতে। এই হোটেল তার বুকের পাঁজর, কিন্তু আজ বড় মুশকিলের মধ্যে পড়িতে হইয়াছে। কোথা হইতে এক পাঁজরে গাঁজাখোর আসিয়া জুটিল হোটেলে। হোটেলের সুলুক সন্ধান জানিয়া লইয়া এখন তাহাদেরই শিলনোড়ায়, তাহাদেরই দাঁতের গোড়া ভাঙিতেছে। এত যত্নের, এত স্বাদ আসার জিনিসটা আজ কোথা হইতে কোথায় দাঁড়াইয়াছে। যাহার জন্য আজ হোটেলে এই দুরবস্থা, ইচ্ছা হয় সেই কুকুরটার গলা টিপিয়া মারে, যদি বাগে পায়। তাহার ওপর আবার দয়া কিসের? কর্তা ওই রকম ভালো মানুষ, সদাশিব লোক বলিয়াই তো আজ পথের কুকুর সব মাথাচাড়া দিয়া উঠিয়াছে। দয়া! একদিন রানাঘাটের স্টেশন মাস্টার হাজারিকে ডাকিয়া পাঠাইলেন। হাজারি নিজে যাইতে রাজি নয়, কারণ স্টেশন মাস্টার সাহেব, সে জানে নরেন যাওয়াই ভালো। অবশেষে তাহাকেই যাইতে হইল।
নরেন সঙ্গে গেল। সাহেব বলিলেন, তোমার নাম হাজারি? হিন্দু হোটেল রাখো বাজারে? হ্যাঁ হুজুর। তুমি প্ল্যাটফর্মে ক্যাটার করিবে? হিন্দু ভাত, ডাল, মাছ, দহি? হাজারি নরেনের মুখের দিকে চাহিল। সাহেবের কথা সে বুঝিতে পারিল না। নরেন ব্যাপারটা সাহেবের নিকট ভালো করিয়া বুঝিয়া লইয়া হাজারিকে বুঝাইল। রেলযাত্রীর সুবিধার জন্য রেল কোম্পানি স্টেশনের প্ল্যাটফর্মে একটা হিন্দু ভাতের হোটেল খুলিতে চায়। সাহেব হাজারির নাম ডাক শুনিয়া তাহাকে ডাকিয়া পাঠাইয়াছে। আপাতত 150 টাকা জমা দিলে উহারা লাইসেন্স মঞ্জুর করিবে এবং রেলের খরচে হোটেলের ঘর বানাইয়া দিবে। হাজারি সাহেবের কাছে বলিয়া আসিল সে রাজি আছে। স্টেশন মাস্টার নরেনকে একখানা টেন্ডার ফর্ম দিয়া ঘরগুলি পুরাইয়া হাজারির নাম সই করিয়া আনিতে বলিয়া দিলেন। স্টেশনের এই হোটেল লইয়া তারপর জোর কম্পিটিশন চলিল। নৈহাটির এবং কৃষ্ণনগরের 2 জন ভাটিয়া হোটেলওয়ালা টেন্ডার দিল এবং ওপরওয়ালা কর্মচারীদের নিকট তদবির তাগাদাও শুরু করিল। নিজ রানাঘাটের বাজারে এ খবরটা কেহ রাখিত না। অর্থাৎ যখন টেন্ডারের তারিখ শেষ হইবার অল্প কয়েকদিন মাত্র বাকি, যদুবাবু কথাটা শুনিল। স্টেশনের একজন ক্লার্ক যদুর হোটেলে খায়। সেই কি করিয়া জানিতে পারিয়া যদুকে বলিল, একটু চেষ্টা করুন না, আপনি টেন্ডার দিন, হয়ে যেতে পারে। যদু চুপি চুপি টেন্ডার সই করিয়া 5 টাকা টেন্ডারের জন্য জমা দিয়া আসিল। সেদিন বেচু চক্রবর্তী সবে হোটেলের গদিতে আসিয়া বসিয়াছে। এমন সময় পদ্মঝি ব্যস্ত সমস্ত হইয়া আসিয়া বলিল, শুনেছ গা, শুনিলাম একটা কথা। কি? স্টেশনে বাতের হোটেল খুলে দেবে রেল কোম্পানি। দরখাস্ত দাও না কর্তা। স্টেশনে? ছো, ওতে খদ্দর হবে না। দূরের যাত্রীদের মধ্যে কে ভাত খাবে? সব কলকাতা থেকে কে আসবে? তোমার এই সব বসে বসে পরামর্শ আর রাজা অজির মারা। সবাই দূরের যাত্রী তাকে না, যারা গাড়ি বদলে খুলনে লাইনে যাবে তারা খাবে। দুপুরে যেসব গাড়ি কলকাতায় যায় তারা এখানে বাদ পেলে এখানেই কে যাবে? শুনলাম বারজ্যে মশাই নাকি দরখাস্ত দিয়েছে 5 টাকা জমা দিয়ে। বেচু চক্রবর্তীর চমক ভাঙিল। যদু বারজ্যে যদি দরখাস্ত দিয়া থাকে তবে এ দুধের স্বর আছে, কারণ যদু বারজ্যে ঘুঘু হোটেলওয়ালা। পয়সা আছে না বুঝিয়া সে টেন্ডারের 5 টাকা জমা দিত না। বেচু বলিল, যাই একবার দরখাস্ত দিয়ে আসি তবে। পদ্মঝি বলিল, কেরানিবাবুদের কিছু খাইয়ে এসো, নইলে কাজ হবে না। আমাদের হোটেলে সেই যে শশধরবাবু খেত, তার শালা স্টেশনের মালবাবু, তার কাছে সুলুক সন্ধান নিও, না করলে চলবে কি করে? এই হোটেলের অবস্থা দেখে 3 দিন হাত পা পেটের ভেতর সে দিয়ে যাচ্ছে। কেন, ওবেলা খদ্দের তো মন্দ ছিল না? পদ্মঝি হতাশার সুরে বলিল, ওকে ভালো বলে না কর্তা। 17 জন থার্ড ক্লাসে আর 9 জন বাঁধা খদ্দেরের টাকা দিচ্ছে, তবে হোটেল চলছে, নইলে বাজার হতো না। মোদি দাঁড় দেওয়া বন্ধ করবে বলে শাসিয়েছে, তারই বা দোষ কি? 100 টাকার ওপর বাকি। বেচু বলিল, টেন্ডারের দরখাস্ত দিতে গেলে এখনই 5টা টাকা চাই। তবিলে আছে দেখছি 1 টাকা 13.5 আনা মোট। ও বেলার দরুন, তার মধ্যে কয়লার দাম দেব বলা আছে। ও বেলা কয়লাওয়ালা এলো বলে, টাকা কোথায়? পদ্মঝি একটু ভাবিয়া বলিল, ও থেকে 1টা টাকা নাও এখন, আর আমি 4টা টাকা জোগাড় করে এনে দিচ্ছি। আমার লবঙ্গ ফুল লাগে এ পাড়ায়, তার কাছে থেকে। কয়লাওয়ালাকে আমি বুঝিয়ে বলবো। বুঝিয়ে রাখবে কি? সে টাকা না পেলে কয়লা বন্ধ করে দেবে বলেছে। তুমি 5 টাকায় এনে দাও। সন্ধ্যার পূর্বে বেচুও গিয়া টেন্ডার দিয়া আসিল। পদ্মঝি সাগ্রহে গদির ঘরের দ্বারে অপেক্ষা করিতেছিল। এখনো খরিদ্দার আসা শুরু হয় নাই। বলিল, হয়ে গেল কর্তা? কি শুনে এলে? হয়ে যাবে এখন, ছেলে রাতের পিঠে বুঝি। তবে খুব লাভের কাণ্ড যা শুনে এলাম। যদু পাকা লোক, নইলে কি দরখাস্ত দেয়? আমি আগে বুঝতে পারিনি। মোটা লাভের ব্যবসা। স্টেশনের ক্ষেত্রবাবু আমার এখানে কে তো মনে আছে? সে আবার বদলি হয়ে এসেছে এখানে। সেই বললে যাত্রীরা রেলের বড় অফিসে দরখাস্ত করেছে, আমাদের খাওয়ার কষ্ট,
তাছাড়া রেল কোম্পানি ইলেকট্রিক আলো দেবে, পাখা দেবে, ঘর করে দেবে, তার দরুন কিছু নেবে না আপাতক। রেলের বোর্ড না কি আছে, রেলের বোর্ড না কি আছে, তাদের অর্ডার যাত্রীদের সুবিধা আগে করে দিতে হবে। যথেষ্ট লোক খাবে পদ্ম, মোটা পয়সার কাণ্ড, যা বুঝে এলাম। পদ্মঝি বলিল, জোড়া পাটা দিয়ে পৌঁছে দেবো সিদ্ধেশ্বরী তলায়, হয়ে যেন যায়। তুমি কাল একবারও গিয়ে ওদিকে কিছু খাইয়ে এসো। বলি, যদু বারো যে টের পেলে কি করে? হ্যাঁ, ওসব গগু লোক, ওদের কথা চারান দাও। ক্রমে এই সম্বন্ধে অনেক রকম কথা শোনা গেল। স্টেশনের প্ল্যাটফর্মে দেখা গেল রেলের তরফ হইতে একটি চমৎকার ঘর তৈয়ারি করিতেছে। আসবাবপত্র, আলমারি, টেবিল, চেয়ার দিয়ে সেটি সাজানো হইবে, সেসব কোম্পানি দিবে। এই সময় একদিন যদু বারুজ্জেকে হঠাৎ তাহাদের গদি ঘরে আসিতে দেখিয়া বেচু ও পদ্মঝি উভয়ই আশ্চর্য হইয়া গেল। যদু বারুজ্জে হোটেলওয়ালাদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি, কুলীন ব্রাহ্মণ, মাটি ঘরার বিখ্যাত বারুজ্জে বংশের ছেলে। কখনো সে কারো দোকানে বা হোটেলে গিয়া হাউকাউ করিয়া বকে না, গম্ভীর মেজাজের মানুষটি। বেজু চক্রবর্তী যথেষ্ট খাতির করিয়া বসাইল, তামাক সাজিয়া হাতে দিল। যদু বারুজ্জে কিছুক্ষণ তামাক টানিয়া এক মুখ ধোয়া ছাড়িয়া বলিল, তারপর এসেছি একটা কাজে। চক্রবর্তী মশাই, হোটেল চলছে কেমন? বেচু বলিল, আর তেমন নেই বারুজ্জে মশাই, ভাবছি তুলে দিয়ে আর কোথাও যাই, খদ্দেরপত্তর নেই আর। আপনার কাছে আমার আসার উদ্দেশ্য বলি, স্টেশনে হোটেল হচ্ছে জানেন নিশ্চয়ই। আমি একটা টেন্ডার দিই, শুনলাম আপনিও নাকি দিয়েছেন। হ্যাঁ, তা আমিও। বেশ, বলি শুনুন, নৈহাটির একজন বাডিয়া নাকি বড্ড তদবির করছে ওপরে, তারই হয়ে যাবে। মোটা পয়সার কারবার হবে ওই হোটেলটা। আসাম মেল, শান্তিপুর, বনগা, ডাউন চাটগা মেল এসব প্যাসেঞ্জার খাবে, তাছাড়া তাওকো লোক খাবে, ভালো পয়সা হবে এতে। আসুন, আমি আর আপনি দুজনে মিলে দরখাস্ত দিই যে রানাঘাটের আমরা স্থানীয় হোটেলওয়ালা, আমাদের ছেড়ে ভাটিয়াকে কেন দেওয়া হবে হোটেল? স্থানীয় হোটেলওয়ালারা মিলে একসঙ্গে দরখাস্ত করে এতে জোর দাঁড়াবে আমাদের খুব। বেচু বুঝিল নিতান্ত হাতের মুঠার বাহিরে চলিয়া যায় বলিয়াই আজ যদু বারুজ্জে তাহার গদিতে ছুটিয়া আসিয়াছে, নতুবা ঘুঘু যদু কখনো লাভের ভাগাভাগিতে রাজি হইবার পাত্র নয়। বলিল, বেশ, দরখাস্ত লিখিয়ে আনুন, আমি সই করে দেব এখন। যদু বারুজ্জে পকেট হইতে একখানা কাগজ বাহির করিয়া বলিল, আরে সে কি বাকি আছে, সে অশ্বিনী উকিলকে দিয়ে মৌসবিদে করে টাইপ করিয়ে ঠিক করে এনেছি, আপনি এইখানটায় সই করুন। যদু বারুজ্জে সই লইয়া চলিয়া গেলে পদ্মঝি আসিয়া বলিল, কি গা কর্তা? বেচু হাসিয়া বলিল, কারে না পড়লে কি ঘুঘু যদু বারুজ্জে এখানে আসে? হ্যাঁ, সেই হোটেল নিয়ে এসেছিল, শুনবে? সব শুনিয়া পদ্ম বলিল, তাও ভালো, বেশি যদি বিক্রি হয় ভাগাভাগিও ভালো, এখানে তোমার চলবেই না, যেরকম দাঁড়াচ্ছে আর কি। হোক স্টেশনে, আদা বকরাই হোক। দিন ২০ পরে একদিন যদু বারুজ্জে বেচুর গদি ঘরে ঢুকিয়া যেভাবে ধপ করিয়া হতাশভাবে তক্তপোষের এক কোণে বসিয়া পড়িল, তাহাতে পদ্মঝি বুঝিল স্টেশনের হোটেল হাতছাড়া হইয়া গিয়াছে। কিন্তু পরবর্তী সংবাদের জন্য পদ্মঝি প্রস্তুত ছিল না। যদু বলিল, শুনেছেন চক্রবর্তী মশাই, কাণ্ডটা শোনেননি? বেচু চক্রবর্তী ওভাবে যদু বারুজ্জেকে বসিতে দেখিয়া পূর্বেই বুঝিয়াছিল সংবাদ শুভ নয়, তবুও সে ব্যস্তভাবে জিজ্ঞাসা করিল, কি কি ব্যাপার? স্টেশন থেকে আসছি এইমাত্র, আজ ওদের হেড অফিস থেকে টেন্ডার মঞ্জুর করে নোটিশ পাঠিয়েছে। বেচু একথার উত্তরে কিছু না বলিয়া উদ্বিগ্ন মুখে যদু বারুজ্জের মুখের দিকে চাহিয়া রহিল। কার হয়ে গেল জানেন? না, সেই ভাটিয়া ব্যাটার বুঝি? তা হলেও তো ভালো ছিল, হলো হাজারির।
তোমাদের হাজারির। বেচু ও পদ্মঝি দুজনেই বিস্ময়ে অস্ফুট চিৎকার করিয়া উঠিল প্রায়। বেচু চক্রবর্তী বলিল, দেখে এলেন? নিজের চোখে ছাপা অক্ষরে নোটিশ বোর্ডে টাঙিয়ে দিয়েছে। পদ্মঝি হতবাক হইয়া যদুবরজ্যের দিকে চাহিয়া রহিল। বোধ হইল কথাটা যেন সে এখনো বিশ্বাস করে নাই। বেচু চক্রবর্তী বলিল, তাহলে ওরই হলো? এ কথার কোনো অর্থ নাই। যদুও বুঝিল, পদ্মঝিও বুঝিল। ইহা শুধু বেচুর মনের গভীর নৈরাশ্য ও ঈর্ষার অভিব্যক্তি মাত্র। যদুবরজ্য বলিল, ও লোকটার বরাত খুবই ভালো যাচ্ছে দেখছি। ধুলো মুঠো ধরলে সোনা মুঠো হচ্ছে। আজ 21 বছরে রেলবাজারে হোটেল চালাচ্ছি। আমরা গেলাম ভেসে, আর ও হাতাবেরি ঠেলে আপনার হোটেলে পেট চালাতো। তার কিনা সবই বরাত। বেচু বলিল, কেন হলো, কিছু শুনলেন নাকি? টাকা ঘুষঘাস দিয়েছিল নিশ্চয়ই। টাকার ব্যাপার নেই এর মধ্যে। হেড অফিসের বোর্ড থেকে নাকি মঞ্জুর করেছে। এখানকার স্টেশন মাস্টার সাহেব নাকি ওর পক্ষে খুব লিখেছিল। কোনো কোনো প্যাসেঞ্জার ওর নাম লিখেছে হেড অফিসে। খুব ভালো রান্না করে নাকি এইসব। আর কিছুক্ষণ থাকিয়া যদু চলিয়া গেলে পদ্মঝি বলিল, বলি এ কি হলো হ্যাঁ কর্তা? তাই তো, মরুইপুরা বামুনটা বড় বার বাড়িয়েছে, আর তো সহ্যই হয় না। কি আর করবে বলো? আমি ভাবছি কি, কাল একবার হাজারের হোটেলে আমি যাই। কেন, কি দুঃখে? ওকে বলি আমার হোটেলে তুমি অংশীদার হও। রেলের হোটেলের অংশ কিছু আমায় দাও। পদ্মঝি ভাবিয়া বলিল, কথাটা মন্দ নয়, কিন্তু যদি তোমায় না দিতে চাই? আমাকে খুব মানে কিনা তাই বলছি। এই না করলে আর উপায় নেই পদ্ম। হোটেল আর চালাতে পারবো না। একরাশ দেনা খরচে আয় আর কুলোয় না। আমায় করতেই হবে। পদ্মঝিয়ের মুখে বেদনার চিহ্ন পরিস্ফুট হইল। বলিল, যা ভালো বোঝো করো কর্তা, আমি আর কি বলবো। কিছুক্ষণ পরে যদুবরজ্যে পুনরায় বেচুর হোটেলে আসিয়া বসিল। বেচু চক্রবর্তী খাতির করিয়া তাহাকে চা খাওয়াইল, তামাক সাজিয়া হাতে দিল। তামাক টানিতে টানিতে যদু বলিল, একটা মতলব মনে এসেছে চক্রবর্তী বসাই, তাই আবার এলাম। বেচু সকৌতুকে বলিল, কি বলুন তো? আমি পাল চৌধুরীদের নায়েব মহেন্দ্রবাবুকে ধরেছিলাম। ওরা জমিদার, ওদের খাতির করে রেল কোম্পানি। মহেন্দ্রবাবুর চিঠি নিয়ে কাল চলুন, আপনি আর আমি কলকাতা রেল অফিসে একবার আপিল করি গিয়ে। পদ্মঝি দৌড়ের কাছেই ছিল। সে বলিল, তাই যান গিয়ে কর্তা। আমিও বলি যাতে কখনো ওই মরুইপুরা বামুন হোটেল না পায়, তা করাই চাই। দুজনে তাই যান। বেচু চক্রবর্তী ভাবিয়া বলিল, কখন যেতে চান ও? কাল? যদু বলিল, কাল সকাল সকাল যাওয়াই ভালো। বড়বাবুকে ধরতে হবে গিয়ে। পাল চৌধুরীদের পুকুরে মাছ ধরতে আসেন প্রায়। গড় পেতে বাড়ি, বড় ভালো লোক। মহেন্দ্রবাবুর চিঠি নিয়ে গিয়ে ধরি। যদু চলিয়া গেলে বেচু চক্রবর্তী পদ্মকে বলিল, কিন্তু তাহলে হাজারের কাছে আমার ওভাবে যাওয়া হয় না। ও সব টের পাবেই যে আমরা আপিল করেছি। ওকেও নোটিশ দেবে কোম্পানি। আপিলের শুনানি হবে। তারপর কি আর ওর কাছে যাওয়া যায়? না হয় না গেলে? ওর দরকার নেই, যাতে উচ্ছেদ হয় তাই করো। বেশ, যা বলো। পরদিন যদুবরজ্যের সঙ্গে বেচু চক্রবর্তী কয়লা ঘাটে রেলের বড় অফিসে যাইবে বলিয়া বাহির হইল এবং সন্ধ্যার পরে পুনরায় রানাঘাটে ফিরিল। বেচু যখন নিজের হোটেলে ঢুকিল তখন খাওয়া দাওয়া আরম্ভ হইয়াছে। পদ্মঝি ব্যস্তভাবে বলিল, কি হলো কর্তা? বেচু বলিল, আর কি, মিথ্যে যাতায়াত ছাড় হলো। 2 টাকা বেরিয়ে গেল। তারা বললে এ আমাদের হাতে নেই। টেন্ডার মঞ্জুর হয়ে বোর্ডের কাছে চলে গিয়েছে। এখন আর আপিল কাটবে না। তবে যাও, কাল হাজারির কাছেই যাও। তার দরকার নেই। বারুজ্যমশাই আসবার সময় বললেন,
ওর হোটেল আর আমার হোটেল একসঙ্গে মিলিয়ে দিতে। এ ঘর ছেড়ে দিয়ে সামনের মাসে ওর ঘরেই। এ কিন্তু খুব ভালো কথা। ও ছোট লোকটার কাছে না গিয়ে বারুজ্জে মশাইয়ের সঙ্গে কাজ করা ঢের ভালো। পরবর্তী 15 দিনের মধ্যে রানাঘাট রেলবাজারে 2টি উল্লেখযোগ্য ঘটনা ঘটিয়া গেল। স্টেশনের আপ প্ল্যাটফর্মে নূতন হিন্দু হোটেল খোলা হইল। শ্বেতপাথরের টেবিল চেয়ার, ইলেকট্রিক আলো, পাখা দিয়া সাজানো আধুনিক ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন অতি চমৎকার হোটেলটি। হোটেলের মালিকের স্থানে হাজারীর নাম দেখিয়া অনেকেই আশ্চর্য হইয়া গেল। আরেকটি বিশিষ্ট ঘটনা, বিচচক্রবর্তীর পুরানা হোটেলটি উঠিয়া যাইবে এমন একটা গুজব রেলবাজারের সর্বত্র রটিল। সেদিন বিকালের দিকে হাজারি তাহার পুরানো অভ্যাস মতো চূর্ণির ধার হইতে বেড়াইয়া ফিরিতেছে, এমন সময় পদ্মঝিয়ের সঙ্গে রাস্তায় দেখা। হাজারি পদ্মকে ডাকিয়া বলিল, ও পদ্ম দিদি, কোথায় যাচ্ছ? পদ্মঝি দাঁড়াইল। তাহার হাতে একটা ছোট্ট পাথরের বাটি, সম্ভবত কাছেই কোথাও পদ্মঝিয়ের বাসা। হাজারি বলিল, বাটিতে কি পদ্ম দিদি? একটু দম্বল, ওই দই পাতব বলে গোয়ালবাড়ি থেকে নিয়ে যাচ্ছি। তারপর, ভালো আছো? তা মন্দ নয়। তুমি ভালো আছো ঠাকুর? এখানে কাছেই থাকো বুঝি? এ কথার উত্তরে পদ্মঝি যাহা বলিল, হাজারি তাহার জন্য আদৌ প্রস্তুত ছিল না। বলিল, এসো না ঠাকুর, আমার বাড়িতে একবার এলেই না হয়? তা বেশ বেশ, চলো না পদ্ম দিদি। ছোট্ট বাড়িটা, একপাশে একটা পাতকুয়া, অন্যদিকে টিনের রান্নাঘর এবং গোয়াল। পদ্মঝি রোয়াকটাতে একখানা মাদুর আনিয়া হাজারির জন্য বিছাইয়া দিল। হাজারি খানিকটা অস্বস্তি ও আড়ষ্ট ভাব বোধ করিতেছিল। পদ্ম যে তাহার মনিব, তাহাদেরই হোটেলে সে একাদিক্রমে 7 বৎসর কাজ করিয়াছে, এই কথাটা এত সহজে কি ভোলা যায়? এমনকি পদ্মঝিকে সে চিরকাল ভয় করিয়া আসিয়াছে। আজও যেন সেই ভাবটা কোথা হইতে আসিয়া জুটিল। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। আপনাদের জ্ঞাতার্থে একটা কথা জানিয়ে রাখি, অনেকেই আমার গল্পগুলো শুনছেন, ভালো লাগছে আপনাদের, সেটা আপনাদের মন্তব্য এবং শেয়ার দেখে বুঝতে পারি। তবে আপনারা সাবস্ক্রাইব করছেন না, এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। অনেক কষ্ট করে আপনাদের জন্য গল্প উপহার দেওয়ার চেষ্টা করি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনদের সবার সাথে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এবং অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। মন্তব্য করে আপনাদের মনের কথাগুলো আমাকে জানাবেন এবং কেমন গল্প শুনতে চান অবশ্যই আমাকে জানাতে পারেন। আপনাদের মন্তব্যই আমার চ্যানেলের মূল মন্ত্র। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।